সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা এখন আপাতত বন্ধ আছে, আবার পরীক্ষা শুরু হবে। তো যদি পরীক্ষাটা বন্ধ না হতো তাহলে এতদিনে আমাদের অ্যাকাউন্টিং পরীক্ষাটা হয়ে যেত। তো যেই প্রশ্নে পরীক্ষাটা হয়েছে সেই প্রশ্ন নিয়ে মূলত আলোচনা করার জন্য আজকের এই লেকচারটি। আমরা এরকম অনেকগুলো লেকচারে প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। খেয়াল করো, আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে একটা অঙ্ক নিয়ে একটু কথা বলবো আজকে। সাধারণত যে অঙ্কগুলো দেয়া হয়, যেমন আমরা আজকে বেতন ও মজুরি নিয়ে কথা বলবো। বেতন ও মজুরিতে আমরা কি দেখতে পাই? অর্জন এবং কর্তন, এই অঙ্কটা বেশি আসে। বাট আমাদের এবার পরীক্ষায় যে অঙ্কটা এসছে সেটা হচ্ছে যেটাকে আমরা কর্মহার পদ্ধতি বলি, এবং একক প্রতি মজুরি যেখানে বের করতে হয়। আমি একটু 6 নম্বর অঙ্কটা তোমাদেরকে আজকে করাই দিচ্ছি। খেয়াল করো, এখানে লেখা আছে যে একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান 60 ঘন্টা সপ্তাহ অনুসরণ করে। এটা দিয়ে কি বুঝছো তুমি? যে একটা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানে সপ্তাহে 60 ঘন্টা কাজ করতে হবে। উক্ত প্রতিষ্ঠান হতে নিম্নোক্ত তথ্যগুলো নেওয়া হয়েছে। প্রতি এককের প্রমাণ সময় 6 ঘন্টা। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে, খেয়াল করো, যে একটা বানাইতে আমাদের 6 ঘন্টা সময় লাগে। তাহলে একটা বানাতে আমাদের কতক্ষণ সময় লাগে? 6 ঘন্টা, মানে প্রমাণ সময়। মানে একটা বানাতে আমাকে 6 ঘন্টা সময় দেওয়া হবে। ওকে, ফাইন। প্রতি ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি, মানে 1 ঘন্টাতে আমরা স্বাভাবিক হারে মজুরি পাবো 40 টাকা। সপ্তাহে প্রকৃত উৎপাদনগুলো দেওয়া আছে। আবু 30 একক, বাবু 20 একক এবং সেবু 16 একক। প্রমাণ উৎপাদনের নিচে, মানে যাহা বানাইতে বলেছে তার চেয়ে যদি আমরা নিচে বানাই, প্রমাণ উৎপাদনের নিচে হয়, তাহলে আমরা কার্যহারের 80% বেতন পাবো। আর প্রমাণ উৎপাদনের সমান হলে আমরা কার্যহারের 100% বেতন পাবো, এবং প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে হলে আমরা কার্যহারের 120% বেতন পাবো। সাপ্তাহিক প্রমাণ উৎপাদনের একক নির্ণয় করো, কতে বলা হয়েছে। খতে বলছে একক প্রতি স্বাভাবিক মজুরি এবং দক্ষতা ভিত্তিক মজুরি হার নির্ণয় করো, আর গতে বলেছে শ্রমিকদের পদীয় মজুরি নির্ণয় করো। চলো আমরা এই অঙ্কটা একটু সলভ করি, তোমরা বোঝানোর চেষ্টা করি। একদম মনোযোগ দাও, ইজিলি অঙ্কটা বুঝতে পারবে। প্রথমে আমরা ক নাম্বারে যদি আসি, ক নাম্বারে বলা হয়েছে যে সাপ্তাহিক 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 প্রমাণ উৎপাদন বের করতে বলেছে। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন কত হবে সেটা আমরা বের করব। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন বের করব। তাহলে খেয়াল করো, সাপ্তাহিক প্রমাণ উৎপাদন যদি বের করতে হলে তোমাকে লিখতে হবে সাপ্তাহিক কর্মঘণ্টা। সাপ্তাহিক কয় ঘন্টা কাজ করতে হবে? কর্ম ঘন্টা দেয়া আছে কত? সাপ্তাহিক কর্মঘণ্টা দেয়া আছে তোমার 60 ঘন্টা কাজ করতে হবে। একক প্রতি হ্যাঁ উৎপাদন সময়, মানে একটা উৎপাদন করতে উৎপাদন সময় হচ্ছে 6 ঘন্টা। একটা উৎপাদন করতে আমার কয় ঘন্টা সময় লাগবে? 6 ঘন্টা। তাহলে খেয়াল করো, সাপ্তাহিক কর্মঘণ্টা হচ্ছে 60 ঘন্টা, মানে এক সপ্তাহে আমাকে 60 ঘন্টা কাজ করতে হবে। আর প্রতি এককের উৎপাদন সময় হচ্ছে 6 ঘন্টা। একটা বানাতে আমি 6 ঘন্টা সময় নিব। সুতরাং যদি প্রমাণ উৎপাদন লিখতে হয়, মানে এক সপ্তাহে আমাকে কয়টা বানাইতে হবে, এটা হচ্ছে প্রমাণ উৎপাদন। প্রমাণ উৎপাদন, খেয়াল করো, টোটাল 60 ঘন্টা আর 6টা, তাহলে 6 ঘন্টায় একটা। খেয়াল করো, 6 ঘন্টায় কয়টা? একটা। আর তাহলে 60 ঘন্টায় কয়টা হবে? 60 ঘন্টা হবে 10টা। 10 একক। তাহলে আমরা ক নাম্বারে খেয়াল করো, সপ্তাহে কয় ঘন্টা কাজ করতে হবে, একটা বানাতে কতক্ষণ সময় লাগবে, এবং সপ্তাহে আমরা কয়টি বানাবো, এটা হচ্ছে আমাদের ক। তাহলে 10 একক আমরা সপ্তাহে কি করব? উৎপাদন করব। তাহলে সপ্তাহে উৎপাদন করতে হবে 10 একক। ওকে, ফাইন। এবার আমরা খতে আসি। খতে বলা হয়েছে একক প্রতি স্বাভাবিক মজুরি কত এবং দক্ষতা ভিত্তিক মজুরি হার নির্ণয় করো। চলো আমরা খ নাম্বার সলভ করি। ক নাম্বার দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। এরপর আমরা খ নাম্বারে আসব। আমরা কটা মুছে দিচ্ছি, আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে কি বলেছে সেটা একটু দেখি। প্রথমে বলেছে যে একক প্রতি স্বাভাবিক মজুরি। তাহলে আমি যদি লিখি একক প্রতি স্বাভাবিক মজুরি, একক প্রতি স্বাভাবিক মজুরি, তাহলে একক প্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে কি লিখতে হবে? লিখতে হবে একক ঘন্টা প্রতি উৎপাদন বা একক প্রতি উৎপাদন সময়। একক প্রতি উৎপাদন সময়, একক প্রতি উৎপাদন সময় হচ্ছে কত? 6 ঘন্টা। মানে একক প্রতি উৎপাদন সময় হচ্ছে 6 ঘন্টা। আর আমাকে ঘন্টা প্রতি কত টাকা মজুরি দেওয়া হয়? ঘন্টা প্রতি মজুরি আমরা 1 ঘন্টায় মজুরি দিচ্ছি 40 টাকা। তাহলে ঘন্টা প্রতি মজুরি হচ্ছে 40 টাকা। একটু খেয়াল করো,
একটা বানাতে আমার 6 ঘন্টা সময় লাগে, আর একটা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য আমরা মজুরি পাচ্ছি 40 টাকা। তাহলে একক প্রতি স্বাভাবিক মজুরি কত হবে? একক প্রতি স্বাভাবিক মজুরি হবে, খেয়াল করো, একক প্রতি স্বাভাবিক মজুরি মানে আমরা একটার জন্য কত টাকা মজুরি পাচ্ছি একটার জন্য। তাহলে একটা বানাইতে আমার কয় ঘন্টা সময় লাগে? 6 ঘন্টা। 1 ঘন্টায় 40 টাকা, 6 ঘন্টায় একটা, তাহলে 424 মানে 240 টাকা। এটা হচ্ছে আমার একক প্রতি স্বাভাবিক মজুরি। তাহলে একক প্রতি স্বাভাবিক মজুরি কত? 240 টাকা। একটু দেখো এটা বুঝতে পেরেছো কিনা। একদম সহজ, আমি আবার একটু বলি। একটা বানাতে আমার 6 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টায় 40 টাকা করে পাই। যেহেতু 6 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা 40 টাকা, তাহলে 6 ঘন্টায় কত পাবো? 240 টাকা। তাহলে আমরা একক প্রতি স্বাভাবিক মজুরি পাচ্ছি, মানে একটা বানাইতে মজুরি পাচ্ছি 240 টাকা। এটা একটু বুঝো। এরপর একটা আসে, আমরা খেয়াল করো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা বের করব যে দক্ষতা ভিত্তিক মজুরি হার। একটু খেয়াল করি, এটা মুছে দিই আমি। দক্ষতা ভিত্তিক মজুরি আমরা বের করব, দক্ষতা ভিত্তিক মজুরি। তাহলে এখানে লেখো তোমরা দক্ষতা ভিত্তিক মজুরি। এই দক্ষতা ভিত্তিক মজুরি আমরা কিভাবে বের করব একটু খেয়াল করো। তাহলে আমাকে এখানে দক্ষতার 3টা লেভেল দিয়েছে। একটা হচ্ছে প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে, একটা হচ্ছে প্রমাণ উৎপাদনের নিচে, একটা হচ্ছে প্রমাণ উৎপাদনের সমান। খেয়াল করো, আমি যদি লিখি প্রমাণ উৎপাদনের নিচে, প্রমাণ উৎপাদনের নিচে হলে আমরা এই যে 240 টাকা একটার মজুরি, মানে একটা বানাইতে আমরা 240 টাকা নিচ্ছি, তাহলে 240 টাকা গুণ 80%। তাহলে এই যে এটা যদি আমরা 80% মজুরি দিই, তাহলে একটার জন্য মজুরি দিব 192 টাকা, 192 টাকা। আর খেয়াল করো, যদি আমরা লিখি প্রমাণ উৎপাদনের হ্যাঁ সমান যদি হয়, প্রমাণ উৎপাদনের সমান হলে 240 গুণ 100%, কারণ এখানে বলেছে যে প্রমাণ উৎপাদনের 100%, তাহলে 240 টাকা। কারণ আমরা জানি যার 100% 200 ওটাই হয়, তাই না? তাহলে 240 টাকার 100% কত? 240 টাকা। এবার আসো, যদি আমাকে বলা হয় প্রমাণ উৎপাদনের কি ঊর্ধ্বে, যদি ঊর্ধ্বে হয় তাহলে বলেছে 240 গুণ 120%। তাহলে 240-এর যদি আমরা 120% করি, তাহলে আমরা পাচ্ছি 288 টাকা। একটু খেয়াল করো, 288 টাকা পাচ্ছি, 288 টাকা। এটা হচ্ছে আমাদের, খেয়াল করি। তাহলে আমরা যদি বলি যে 240 গুণন 120%, তাহলে 288 টাকা পাচ্ছি আমরা। ওকে, এই 3টা হচ্ছে দক্ষতা ভিত্তিক মানে মজুরি। তাহলে দক্ষতা ভিত্তিক মজুরি দেখো আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি স্বাভাবিক মজুরি একটা বানাতে 240 টাকা, তাহলে আমাদের একক প্রতি মজুরি কত? 240। কিন্তু যদি তুমি প্রমাণ উৎপাদনের নিচে উৎপাদন করো, তাহলে তোমাকে একটার জন্য 192 টাকা দেওয়া হবে। আর যদি প্রমাণ উৎপাদনের সমান উৎপাদন করো, তাহলে একটার জন্য 240 টাকা দেওয়া হবে। আর যদি প্রমাণ উৎপাদনের বেশি উৎপাদন করো, তাহলে একটার জন্য 288 টাকা দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এগুলো একটু আলাদা করে লিখে রাখছি, কারণ আমাদের গ নাম্বার করতে এই জিনিসগুলো প্রয়োজন হবে, তাই তো? 240 টাকা এবং 288 টাকা। এই হচ্ছে খ নাম্বার। তাহলে দেখো কত সহজ। আমরা পরীক্ষা একটু ডিটেলসে লিখবো। কি লিখবো? আমরা লিখবো প্রমাণ উৎপাদনের নিচে উৎপাদনের জন্য একক প্রতি মজুরি সমান, বা একক প্রতি মঞ্জুরকৃত মজুরি সমান। আমি আবার বলি, প্রমাণ উৎপাদনের নিচে উৎপাদনের জন্য একক প্রতি মঞ্জুরকৃত মজুরি সমান এই 240 গুণ 80% ইকুয়াল টু 192 টাকা। আবার এটাও সেম করে লিখবো, প্রমাণ উৎপাদনের সমান উৎপাদনের জন্য একক প্রতি মঞ্জুরকৃত মজুরি সমান 240 গুণ 100% ইকুয়াল টু 240 টাকা। আর এরপরটা লিখবো প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে উৎপাদনের জন্য একক প্রতি মঞ্জুরকৃত মজুরি সমান 240 গুণ 120% ইকুয়াল টু 288 টাকা। এবার আমরা গ নাম্বার করব। গ নাম্বারে বলেছে শ্রমিকদের পদীয় মজুরি নির্ণয় করো। চলো আমরা পদীয় মজুরি কীভাবে বের করতে হয় সেটা দেখি। এটা মুছে দিচ্ছি। এখন আমরা পদীয় মজুরির পরিমাণ বের করব। খেয়াল করো সবাই, আমরা এখন গ নাম্বার করব। গ নাম্বারে বলেছে শ্রমিকদের পদীয় মজুরির পরিমাণ। এই যে শ্রমিকদের পদীয় মজুরির পরিমাণ বের করতে হবে, তাহলে আমাকে 7টা ঘর করতে হবে। কয়টা? 7টা। একটু খেয়াল করি, আমরা প্রথম ঘরটার নাম হচ্ছে ক্রমিক। এখানে আমরা 1 2 3 দিব, কারণ আমাদের 3 জন শ্রমিক আছে। তাহলে 3 জন শ্রমিকের জন্য 3টা ঘর, আর একটা হচ্ছে মোটের জন্য একটা ঘর। এটা
হচ্ছে। এখন আসো, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে প্রমাণ উৎপাদন, এটা হচ্ছে প্রকৃত উৎপাদন, এটা হচ্ছে একক প্রতি মজুরি, এটা হচ্ছে দক্ষতা, এরপর একক প্রতি মজুরি আর একটা মোট মজুরি। খেয়াল করো 7টা ঘর হয়েছে। আমরা একটু পরে ঘরের নামগুলো লিখবো। একটু খেয়াল করো, ক্রমিক লিখেছি, নামও লিখি। নামগুলা কি কি দিয়েছে বলো তো? একটার নাম হচ্ছে আবু, একটার নাম হচ্ছে বাবু, আর একটার নাম হচ্ছে সেবু। এই 3জন দিয়েছে। এরপরে যদি আমরা বলি যে প্রমাণ উৎপাদন, প্রমাণ উৎপাদন, আমরা ক নাম্বারে একটি প্রমাণ উৎপাদন বের করেছিলাম যে কতটা উৎপাদন করতে হবে, তাহলে বলছি 10টা। এই প্রমাণ উৎপাদন হচ্ছে 10 10 10। নিচে দেখা যাচ্ছে, তুমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা। ওকে ওকে ফাইন, দেখা যাচ্ছে, ভেরি গুড। প্রমাণ উৎপাদন। এরপর হচ্ছে প্রকৃত উৎপাদন, প্রকৃত উৎপাদন। এই প্রকৃত উৎপাদন লিখবো আমরা। তাহলে খেয়াল করো, প্রকৃত উৎপাদন অঙ্কে দেয়া থাকে, যেমন প্রথম জন 30 একক, এরপরের জন 20 একক, এরপরের জন হচ্ছে 16 একক। ওকে, এরপর হচ্ছে দক্ষতা। এখানে দেখো একটা জিনিস, সাধারণত আমরা কি দেখতে পাই যে দক্ষতার ক্ষেত্রে কেউ ঊর্ধ্বে থাকে, কেউ নিম্নে থাকে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই ঊর্ধ্বে। যেমন দেখো, বানাতে বলেছি 10টা, সে বানাইছে কয়টা? 30টা। তাহলে আমাকে লিখতে হবে ঊর্ধ্বে। এটাও ঊর্ধ্বে, এটাও ঊর্ধ্বে। একটু খেয়াল করো, 3জন কিন্তু ঊর্ধ্বে উৎপাদন করেছে, মানে প্রমাণ উৎপাদন হচ্ছে বেশি উৎপাদন করেছে। তাহলে একক প্রতি মজুরি, একক প্রতি মজুরি আমরা এখানে লিখে রেখেছি যে একক প্রতি মজুরি কত দিবা? 288 টাকা। তাহলে খেয়াল করো, যদি ঊর্ধ্বে হয় তাহলে 288, ঊর্ধ্বে হলে 288, ঊর্ধ্বে হলে 288 টাকা। আর যদি সমান হতো তাহলে আমরা 240 টাকা দিতাম, আর যদি নিম্নে হতো তাহলে আমরা 192 টাকা দিতাম। এখন আমরা একটু গুণ করতে হবে, আমি একটু গুণ করছি, খেয়াল করো। এই যে প্রকৃত উৎপাদনের সাথে একক প্রতি মজুরি যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট মজুরি পেয়ে যাব, মোট মজুরি। তাহলে এটাকে বলা হয় মোট প্রদেয় মজুরি, মোট প্রদেয় মজুরি পাবো। একটু খেয়াল করো, এখানে আমরা 30 একক গুণ 288 টাকা, তাহলে আমরা গুণ করছি 8640 টাকা। এরপরে যদি আমরা 20 একক গুণ 288 টাকা, তাহলে হচ্ছে 5760 টাকা। এরপরে হচ্ছে 16 একক গুণ হচ্ছে তোমার 288 টাকা, তাহলে গুণ করলে হচ্ছে 4608 টাকা। এখন যদি আমরা এগুলো একটু যোগ করি, যে 5760, হ্যাঁ, এরপরে হচ্ছে 8640, এখানে যোগ করলে হয় 19,008 টাকা, 19,008 টাকা। এটাই অ্যান্সার। তাহলে এভাবে আমরা 10-এ 10 পাইতে পারি। খেয়াল করছো? তাহলে দেখো অঙ্কটা কত সহজ। আমরা এরকম প্রত্যেক দিন একটা একটা করে অঙ্ক বুঝিয়ে দিব। তুমি প্রশ্নটা সংগ্রহ করবে, অনলাইনে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অন্যান্য বোর্ডে পরীক্ষা হয়েছে, তোমাদের অনেক ফ্রেন্ড হয়তো অন্যান্য বোর্ডে পরীক্ষা দিচ্ছে, তাদের থেকে কালেক্ট করবে এবং একটা একটা করে অঙ্কগুলো বুঝিয়ে নেবে যে স্যারের কোথায় মানে বুঝতে অসুবিধা হচ্ছে আপনার, স্যারের লেকচার। হ্যাঁ, সেটা আমরা আবার কমেন্টে জানাবো যে স্যার এখান দিয়ে একটু যদি বুঝাই দিতেন, সেটা আমরা আবার বুঝাই দিব। ঠিক আছে? তাহলে প্রতিদিন একটা একটা করে অঙ্ক করি, তাহলে আমাদের অ্যাকাউন্টিং এর জন্য প্র্যাকটিসটা হয়ে যাবে। সবাই ভালো থাকবা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।